সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুল প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক বিজ্ঞান। শিক্ষার্থীরা, আজকে আমি নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অধ্যায় 12 প্রাত্যহিক জীবনে তড়িৎ এই অধ্যায় থেকে আজকে আমার 5 নাম্বার ক্লাস, 4 নাম্বার ক্লাস, আর নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের আজকে হলো 12 নাম্বার ক্লাস। খেয়াল করো, আজকে তোমাদের মোট 12 নাম্বার ক্লাস, আর এই অধ্যায়ের আমাদের আজকে 4 নাম্বার ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে। তাহলে শিক্ষার্থীরা দেখো, আজকের টপিকটা তোমাদের বইয়ে আছে 261 পৃষ্ঠায়। 261 পৃষ্ঠায় তোমাদের বইটা খুলে নিয়ে বসো, তারপর তোমরা আমার ক্লাসটি দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন দেখো, আজকের আলোচ্য বিষয়গুলি কি শিক্ষার্থীরা একটু দেখি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রাত্যহিক জীবনে তড়িৎ বিশ্লেষণের গুরুত্ব। প্রাত্যহিক জীবনে তড়িৎ বিশ্লেষণের গুরুত্ব। আমরা গত 3 দিন তড়িৎ নিয়ে নানান আলোচনা করেছি। এর মধ্যে গতদিন আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার ব্যাখ্যা করেছিলাম, যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা কিভাবে হয়। সেটার ধারাবাহিকতায় আজকে এই যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া, এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা আমাদের জীবনে এটার গুরুত্বটা কেমন, এটা কেমন গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে আজকে আলোচনা। এবং সেই আলোচনার শুরুতেই যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে তড়িৎ প্রলেপন। এটা কিন্তু তড়িৎ বিশ্লেষণেরই একটা পর্যায়, মানে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু এটা করা হয়, তড়িৎ প্রলেপন প্রক্রিয়া। তাহলে শিক্ষার্থীরা এসো, তড়িৎ প্রলেপনটা কি আগে আমরা জেনে নিই। তড়িৎ প্রলেপনটা কি দেখো, আমি তোমাদের জন্য এখানে লিখে এনেছি তড়িৎ প্রলেপনটা কি। এটাকে আমরা ইংলিশে বলে থাকি ইলেকট্রোপ্লেটিং। এটার নাম কিন্তু তোমরা শিক্ষার্থীরা ছোট ক্লাসে অনেক পড়েছো, তাই না? ইলেকট্রোপ্লেটিং তোমরা পড়েছো, কিন্তু কিভাবে ইলেকট্রোপ্লেটিংটা করা হয় এটা তোমরা এত বিস্তারিত শিখোনি, যেটা কিনা তোমাদেরকে আমি আজকে শিখাবো। দেখো, তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিংটা কাকে বলে? তড়িৎ বিশ্লেষণ করে একটি ধাতুর উপর অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ প্রলেপন বলে। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে একটা ধাতুর উপর আরেকটা ধাতুর প্রলেপ দেওয়াকে আমরা বলছি তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং। আশা করি তোমরা বুঝতে পারলে তড়িৎ প্রলেপনটা কি জিনিস। সাধারণত কোনো কম দামি ধাতুর উপরে কোনো দামি ধাতু, যেটা কিনা খুব চকচকে উজ্জ্বল, এইরকম ধাতু দিয়ে প্রলেপ দেওয়া হয়। প্রলেপ দিয়ে সেটাকে উন্নত করা হয়, সেটার মান বৃদ্ধি করানো হয়, সেটার ক্ষয় রোধ করা হয়। এইভাবে একটা ধাতুর উপর আর একটা ধাতুর প্রলেপ দেওয়াটাই হচ্ছে তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং। এটা করা হয় তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। এরপর দেখো, আমরা এই প্রক্রিয়াটা সম্পর্কে এবার আলোচনা করব যে কিভাবে কাজটা করা হয়। দেখো, এখানে লেখা আছে সাধারণত কোনো কম দামি ধাতু। কম দামি ধাতু কোনগুলো বলো তো? তামা, লোহা, ব্রোঞ্জ, এগুলো হচ্ছে কম দামি ধাতু। এগুলো দিয়ে তৈরি জিনিসকে জলবায়ু থেকে রক্ষা করার জন্য কিংবা সুন্দর দেখানোর জন্য সেগুলোর উপর সোনা, রূপা, নিকেল এরকম মূল্যবান ধাতুর প্রলেপ দেওয়া হয়। সেই যে ধাতব বস্তুটিকে প্রলেপ দিতে হবে সেটি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটি পাত্রে রাখতে হবে। এটি হবে ক্যাথোড ইলেকট্রোড। এই যে প্রক্রিয়াটা কি বললাম, সাধারণত কম দামি ধাতু যেগুলো লোহা, তামা, ব্রোঞ্জ, এগুলোকেই সাধারণত উজ্জ্বল করানোর জন্য বা এগুলোর স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য অন্য কোনো দামি ধাতুর প্রলেপ দেওয়া হয়। তোমরা অনেক সময় শুনে থাকবে, তোমাদের অনেক সময় বলা হয় সোনার চামিচ মুখে নিয়ে জন্মিয়েছো, তাই না? তাহলে কি সোনা দিয়ে চামিচ বানানো হয়? না, সোনা দিয়ে কিন্তু চামিচ বানানো হয় না, কারণ সোনা দিয়ে চামিচ বানালে এটা কিন্তু অনেক সোনার প্রয়োজন। কি করা হয়, অন্য কোনো ধাতুর চামিচের উপর এই সোনার দিয়ে একটা প্রলেপ দেওয়া হয়। এটাকেই বলা হচ্ছে কিন্তু ইলেকট্রো
প্লেটিং। এতে কি হলো, চামিচটা অনেক চকচকে হয়ে গেল এবং অনেক দামি হয়ে গেল, তাই না? এইরকম আমরা বলে থাকি যে সোনার চামিচ রূপার চামিচ। এই সোনার চামিচ রূপার চামিচ কিন্তু এইভাবেই ইলেকট্রোপ্লেটিং প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। তাহলে শিক্ষার্থীরা কিভাবে তৈরি করা হয়, তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, তাই না? এই ছবিটা সম্পর্কে তোমরা আগেও পরিচিত হয়েছ। গতদিন আমি এটার উপরে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া, কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ব্যাখ্যা করার সময় এই ধরনের একটা চিত্র তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম, তাই না? কিন্তু সেটার মধ্যে এই দ্রবণটা কি রঙের ছিল শিক্ষার্থী? এই দ্রবণটা ছিল নীল রঙের, তাই না? ফিরোজা কালারের। কিন্তু আজকের দ্রবণটা কি কালারের বলো তো? আজকের দ্রবণটা কিন্তু একটু জামজাম কালার, তাই না? এটা কিন্তু সিলভার নাইট্রেটের দ্রবণ। আর গতদিন আমরা শিখেছিলাম কপার সালফেটের দ্রবণ। এখন এখানে সিলভার নাইট্রেটের দ্রবণটা আমরা কেন ব্যবহার করছি? কারণ কি জানো? সিলভার নাইট্রেটটা দ্রবণটা ব্যবহার করছি কারণ হলো এই যে কাঁটা চামিচ দেখতে পাচ্ছ, এখানে একটা কাঁটা চামিচ নিয়েছি বা যে কোনো জিনিস যেটা কিনা আমি রূপার প্রলেপ দিতে চাই। এখানে সিলভার মানে কি বলতো? এই যে এজি, এজি মানে হচ্ছে সিলভার, সিলভারের প্রতীক হচ্ছে এজি। তাহলে সিলভার মানে কি? সিলভার মানে কিন্তু শিক্ষার্থী রূপা, তাই না? সিলভার মানে হচ্ছে রূপা। তাহলে এই চামিচটাকে আমি রূপায় পরিণত করতে চাচ্ছি। এই চামিচটাকে আমি রূপা দিয়ে বানাবো। এটা যে স্টিলের, ধরো এটা স্টিলের চামিচ, বাট স্টিল মানে কি আসলে কিন্তু লোহাই, তাই না? তাহলে এই লোহার চামিচটাকে আমি রূপার চামিচে পরিণত করতে চাই। তাহলে রূপার চামিচে পরিণত করতে হলে আমাকে যে দ্রবণটা এখানে ব্যবহার করতে হবে সেই দ্রবণটা হতে হবে রূপার দ্রবণ। এখন সেই রূপার দ্রবণের জন্য আমি এখানে কি ব্যবহার করেছি বলো তো? সিলভার নাইট্রেট, অর্থাৎ এই সিলভারটা কিন্তু রূপার দ্রবণ। তাহলে সিলভার নাইট্রেট ব্যবহার করতে হবে। আর এই যে ধাতুর আমি প্রলেপ দিব, অর্থাৎ এখানে আমি কিসের প্রলেপ দিতে চাচ্ছি বলো তো? সিলভারের বা রূপার প্রলেপ দিতে চাচ্ছি। এই জন্য এই দণ্ডটা কিসের হতে হবে বলো তো শিক্ষার্থী? এই দণ্ডটাও হতে হবে কিন্তু খাঁটি রূপার। তাহলে দুইটা জিনিস এখানে পরিষ্কার যে যেটার আমি যেই ধাতুর প্রলেপ দিতে চাচ্ছি আমার দ্রবণটাও হবে সেই ধাতুর। যেই ধাতুর প্রলেপ দিতে চাচ্ছি অ্যানোড হিসেবে আমি যে দণ্ডটা ব্যবহার করব, যে ধাতব পাতটা ব্যবহার করব সেটাও হতে হবে রূপার তৈরি। তাহলে এই যে দুইটা কাজ হয়ে গেল, যে ধাতব পাতটা আমি অ্যানোড হিসেবে ব্যবহার করছি সেটাও হতে হবে রূপার তৈরি, দ্রবণটাও হতে হবে রূপার। আচ্ছা গেল। তাহলে অ্যানোড হিসেবে কাকে ব্যবহার করব? ক্যাথোড হিসেবে কি ব্যবহার করব? ক্যাথোড হিসেবে আমি ব্যবহার করব যে জিনিসটাকে আমি এই রূপায় পরিণত করতে চাচ্ছি, রূপার ধাতুর প্রলেপ দিতে চাচ্ছি, সেটাই আমি ক্যাথোড হিসেবে ব্যবহার করব। এখানে আমি এই লোহার চামিচটাকে রূপার চামিচে পরিণত করতে চাচ্ছি, এজন্য এখানে কিন্তু এটা ক্যাথোড হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে মূল কথা কি দাঁড়ালো? যে আমি যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া করছি সেখানে আমার যেই জিনিসগুলো প্রয়োজন, একটা অবশ্যই কাঁচ পাত্র বা সিরামিকের পাত্র। প্রথম কথা হচ্ছে আমার এমন একটা পাত্র নির্বাচন করতে হবে, যেটা আমি গত তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াতেও বলেছি, এমন একটা পাত্র আমি নির্বাচন করব যেটা কিনা সরাসরি এই সিলভার নাইট্রেট দ্রবণের সাথে রিঅ্যাকশনে যাবে না। এই ধরনের পাত্র কি? এই ধরনের পাত্র হতে পারে একটা কাচের পাত্র অথবা কোনো সিরামিক বা চীনামাটির পাত্র। তাহলে আমরা এরকম পাত্র আগে নির্বাচন করে নেব, তারপরে এখানে সিলভার নাইট্রেটের দ্রবণ ব্যবহার করব। কারণ সিলভার নাইট্রেট দ্রবণ কেন ব্যবহার করছি? কারণ আমরা সিলভারের প্রলেপ দিতে চাচ্ছি, তো যেটার প্রলেপ দিব আমি সেটার দ্রবণ ব্যবহার করব। তাহলে আমি এখানে সিলভার নাইট্রেটের দ্রবণ ব্যবহার করলাম। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে
অ্যানোড এবং ক্যাথোড হিসেবে আমি কাকে ব্যবহার করব। অ্যানোড হিসেবে আমি যেই ধাতুর প্রলেপ দিতে চাচ্ছি সেই ধাতুর খাঁটি বিশুদ্ধ দ্বন্দ্ব আমি এখানে অ্যানোড হিসেবে ব্যবহার করব। ক্যাথোড হিসেবে কি ব্যবহার করব? যেই বস্তুটাকে আমি রূপার তৈরি করতে চাচ্ছি অর্থাৎ রূপার প্রলেপ দিতে চাচ্ছি সেই বস্তুটাকে আমি ক্যাথোড হিসেবে ব্যবহার করছি। 3 নাম্বার পয়েন্ট ক্লিয়ার? আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। এখন দেখো আমরা গতদিন কিন্তু আমরা অ্যানোড কি ক্যাথোড কি আমরা কিন্তু শিখেছি শিক্ষার্থী। আবার একটু বলে দিচ্ছি, অ্যানোড হচ্ছে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বার বা যে ইলেকট্রোড যুক্ত সেটাকে আমরা বলছি ধনাত্মক তড়িৎদ্বার বা অ্যানোড। ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যে ধাতব পাত বা যে যা যুক্ত থাকে সেটাকে আমরা বলছি ঋণাত্মক তড়িৎদ্বার বা ক্যাথোড। তাহলে এটা কিন্তু তোমরা জানো। আরো জানো যে অ্যানোডে কিন্তু জারণ বিক্রিয়া হয়। জারণ বিক্রিয়া কি? যেই বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয় সেটা হচ্ছে জারণ। আর ক্যাথোডে কি বিক্রিয়া হয়? বিজারণ বিক্রিয়া হয়। যেই বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হয়। এই জিনিসগুলো তোমাদেরকে মাথায় একবারই নিয়ে নিতে হবে। বিজারণ বিক্রিয়া হলো ইলেকট্রন যেখানে গ্রহণ হচ্ছে সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, যেটা সংঘটিত হচ্ছে কোথায় বলো তো? ক্যাথোডে। আর এখানে হচ্ছে জারণ বিক্রিয়া যেখানে ইলেকট্রন ত্যাগ হচ্ছে সেটা সংঘটিত হচ্ছে অ্যানোডে। তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা জানি যে অ্যানোডটা ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত, ক্যাথোডটা ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত। এখন এই যে তড়িৎ যখন আমি এই ব্যাটারির সাহায্যে এই চাবিটা যখন আমি অন করে দেব, বর্তনী সংযোগ দিয়ে দিলাম, ঠিক আছে? এখন সংযোগ দিয়ে দেওয়ার পর বর্তনীর কিন্তু বিদ্যুৎ প্রবাহ চালু হয়ে গেল। চালু হওয়ার পর কি ঘটনা ঘটবে? কি ঘটনা ঘটবে বলো তো? এই যে সিলভার নাইট্রেটটা ভেঙে যাবে। সিলভার নাইট্রেটটা ভেঙে কিসে পরিণত হবে? খেয়াল করো, সার্কিট অন করলে সিলভার নাইট্রেট ভেঙে দেখো সিলভার এবং নাইট্রেট দুটো আলাদা আয়ন উৎপন্ন করবে। সিলভারটা পজিটিভ আয়ন, নাইট্রেটটা হচ্ছে নেগেটিভ আয়ন। তাহলে বুঝতে পারলে যে সিলভার নাইট্রেটটা ভেঙে কি হয়ে যাবে? সিলভার এবং নাইট্রেটটা আলাদা হয়ে যাবে। তাহলে প্রক্রিয়া আমার 4 নাম্বার পয়েন্ট ক্লিয়ার, যে যখন আমি সার্কিটটা অন করব তখন এই সিলভার নাইট্রেটটা ভেঙে সিলভার এবং নাইট্রেটের আয়ন উৎপন্ন হবে। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমার ক্লিয়ার। এই যে আয়ন উৎপন্ন হয়ে গেল, ভেঙে গেল, এখন কি হবে? এই আয়নগুলো কি চুপচাপ এখানে বসে থাকবে? শিক্ষার্থী, তোমার কি মনে হয় আয়নগুলো উৎপন্ন হয়ে কি এই দ্রবণের মধ্যে চুপচাপ থাকবে? না, আয়নগুলো কি করবে? এই যে সিলভার আয়নটা কি চিহ্নিত বলো তো? পজিটিভ, তাই না? অর্থাৎ ধনাত্মক। এটা কি করবে? আমরা জানি এই যে চামিচটা এটা কিন্তু ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত, অর্থাৎ এটা হচ্ছে একটা ঋণাত্মক তড়িৎদ্বার। এই ঋণাত্মক তড়িৎদ্বার দ্বারা এই সিলভার পজিটিভ আয়ন, এটা কিন্তু আসলে ক্যাটায়ন। ক্যাটায়ন আমরা কাকে বলছি? যেটা কিনা পজিটিভ আয়ন সেটাকে আমরা বলছি ক্যাটায়ন। আর ক্যাটায়ন কিন্তু সবসময় ক্যাথোড দ্বারা আকৃষ্ট হয়। ক্যাটায়ন সবসময় ক্যাথোড দ্বারা আকৃষ্ট হবে। এই কারণে এই যে সিলভারটা কিন্তু এই নেগেটিভ তড়িৎদ্বার এই ক্যাথোড দ্বারা আকৃষ্ট হবে, ক্যাথোডের কাছে চলে যাবে। তাহলে ক্যাথোডের কাছে যদি সিলভারটা চলে যায় তাহলে কি হবে বলো তো? এই চামিচের চারপাশ দিয়ে একটা সিলভারের লেয়ার বা একটা প্রলেপ তৈরি হবে। এখন ধরো এখানে আর কি প্রক্রিয়া হবে? এই যে নাইট্রেটটা ভেঙে গেল, নাইট্রেটটা তাহলে কি হবে? নাইট্রেটটাও তো একটা কাজ করবে, তাই না? নাইট্রেটটা কি করবে? দেখো, নাইট্রেটটা হচ্ছে এই যে সিলভারের যে দ্বন্দ্বটা, অর্থাৎ যেটা কিনা আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করছি, এই অ্যানোডে যাবে। অ্যানোডে গিয়ে সে কি করবে? ইলেকট্রন কি করবে বলো তো? ইলেকট্রন ত্যাগ করবে। ইলেকট্রন ত্যাগ করে সে কিন্তু নাইট্রেট অণুতে পরিণত হবে, যেখানে কিনা ক্যাথোডেও কিন্তু সিলভার আয়নটা ইলেকট্রন গ্রহণ করবে। এখানে গিয়ে কিন্তু সে কি করে বলো তো? এখানে গিয়ে কিন্তু সে ইলেকট্রন গ্রহণ করে সিলভার অণুতে পরিণত হয়। দেখো আমি এখানে লিখেছি যে ক্যাথোড সিলভার যেহেতু ক্যাটায়ন দ্বারা আকৃষ্ট হবে, ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে নিস্তরিত হয়ে সিলভার অণুতে পরিণত হয়ে ক্যাথোডে জমা হবে। সিলভার আয়নটা ক্যাথোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে
ইলেকট্রন গ্রহণ করে সে কি করবে, সিলভার অণুতে পরিণত হয়ে এই চামিচের গায়ে জমা হতে থাকবে। ঠিক একইভাবে অপরদিকে কি হবে, অপরদিকে নাইট্রেট আয়ন অ্যানোড দ্বারা আকৃষ্ট হয়ে সেখানে যাবে এবং ইলেকট্রন ছেড়ে নিস্তরিত হয়ে নাইট্রেট অণু গঠন করবে। তাহলে বুঝতে পারলে এরা ও ক্যাথোডে গিয়ে নিস্তরিত হবে, নিস্তরিত হয়ে সিলভার আয়ন গঠন করবে, সিলভার অণু গঠন করবে, আর নাইট্রেটটা অ্যানোড দ্বারা আকৃষ্ট হয়ে সেখানে যাবে এবং ইলেকট্রন ত্যাগ করে সেও নিস্তরিত হয়ে নাইট্রেট অণুতে পরিণত হবে। এই নাইট্রেটটা কি করবে জানো, এই নাইট্রেটটা এই যে সিলভার দ্বন্দ্বটা আছে, এই সিলভার দ্বন্দ্বের সিলভারটার সাথে সে যুক্ত হয়ে আবার সিলভার নাইট্রেট গঠন করবে। এই সিলভার নাইট্রেটটা এই দ্রবণের ঘনমাত্রাটা কি করবে বলতো, অপরিবর্তিত রাখবে। এই কারণে এই দণ্ডটা কিন্তু আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হতে থাকবে, অর্থাৎ চিকন হতে থাকবে, কারণ এখান থেকে কিন্তু সিলভারটা কিন্তু ক্ষয় হতে থাকবে, ক্ষয় হয়ে হয়ে এখানে জমতে থাকবে, তাই না? তার মানে কি হলো দেখো, নিস্তরিত নাইট্রেট অ্যানোড থেকে সিলভার নিয়ে আবার সিলভার নাইট্রেট উৎপন্ন করবে, যা পরবর্তীতে দ্রবণে দ্রবীভূত হয়ে দ্রবণের ঘনমাত্রা অপরিবর্তিত রাখবে। তাহলে বুঝতে পারলে যে এই যে নাইট্রেটটা এই সিলভার থেকে সিলভার নিয়ে সে কি করবে, আবার সিলভার নাইট্রেট গঠন করবে, যেটা কিনা দ্রবণের ঘনমাত্রাটা কি করবে, অপরিবর্তিত রাখবে। সুতরাং দেখা যাবে যে দ্রবণ থেকে যে পরিমাণ সিলভার ক্যাথোডে জমা হবে ঠিক সেই পরিমাণ সিলভার অ্যানোড থেকে দ্রবণে চলে আসবে। অর্থাৎ দেখা যাবে কি জানো, যে যতটুকু সিলভার এই যে ক্যাথোডে জমা হচ্ছে ঠিক ততটুকুই এখান থেকে কিন্তু আসলে দ্রবণে দ্রবীভূত হবে। ফলে অ্যানোডের ভর কমবে, এই যে অ্যানোডটা আমি বলে দিলাম চিকন হতে থাকবে, অ্যানোডের ভরটা কমবে, ঠিক একইভাবে ক্যাথোডের ভরটা বাড়তে থাকবে। এই প্রক্রিয়াটা আমি কতক্ষণ করব বলো তো? এই প্রক্রিয়াটা আমি ততক্ষণ চালু রাখবো আমি যতক্ষণ পর্যন্ত রূপাটার কতটুকু লেয়ার আমি চাচ্ছি, প্রলেপটা কেমন মোটা চাচ্ছি, কতটুকু মোটা করলে আমার জন্য দরকার, আমার প্রয়োজন অনুযায়ী সেই পরিমাণ আমি মোটা করে এই প্রক্রিয়াটা বন্ধ করে দিব। এইভাবেই কিন্তু একটা ধাতুর উপর আরেকটা ধাতুর প্রলেপ দেওয়া হয় তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে, যেটাকে কিনা আমরা বলছি তড়িৎ প্রলেপন। আশা করি বুঝতে পারলে তড়িৎ প্রলেপন কি এবং এই প্রক্রিয়াটা কিভাবে সংঘটিত হচ্ছে। এই যে ব্যাপারটা তড়িৎ প্রলেপন, এটা কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে তড়িৎ প্রলেপনের গুরুত্ব হিসেবেও তোমাদের আসতে পারে, এসেছে অনেক। সেক্ষেত্রে তুমি কিন্তু এটার ব্যাখ্যা দিতে পারো। অনেক সময় আসতে পারে প্রাত্যহিক জীবনে তড়িৎ প্রলেপনের গুরুত্ব বর্ণনা করো, তখন কিন্তু তুমি তড়িৎ বিশ্লেষণের গুরুত্ব বর্ণনা করো, তখন কিন্তু তুমি তড়িৎ প্রলেপন লিখবে। আর কি কাজে তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করা হয় তোমাদের বই নাম্বার 262-তে আছে তড়িৎ মুদ্রণ হিসেবে। তড়িৎ মুদ্রণটা ইংলিশ নাম হলো ইলেকট্রোটাইপিং। অর্থাৎ ইলেকট্রোটাইপিং মানে মুদ্রণ যন্ত্র, মানে তো বুঝতে পারো ছাপানো। অর্থাৎ কোনো কিছু লেখা ছাপানোর ক্ষেত্রে যখন আমরা ধাতুর কোনো কিছু মুদ্রণ করব, সেই ক্ষেত্রেও কিন্তু এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমেই এটা করা হয়। আর একটা যে জিনিস করা হয় ধাতু নিষ্কাশন এবং ধাতু বিশুদ্ধকরণ। আমরা যখন খনি থেকে বিভিন্ন রকম ধাতু, এটা কিন্তু আকরিক হিসেবে আমরা উত্তোলন করি, এই আকরিকটা কিন্তু বিশুদ্ধ থাকে না, এটার সাথে অনেক রকমের ধাতু মিশ্রিত থাকে। এই ধাতু থেকে ওই আসল যে ধাতুটা আমি চাচ্ছি বিশুদ্ধ আকারে, সেই বিশুদ্ধ আকারে ধাতুটা পাওয়ার জন্য কিন্তু আমার এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় এটাকে আমরা লাভ করতে পারি। তাহলে প্রাত্যহিক জীবনে তড়িৎ বিশ্লেষণের গুরুত্ব যদি আমাকে বলতে হয়, তাহলে প্রাত্যহিক জীবনে তড়িৎ বিশ্লেষণের গুরুত্ব বলতে আমরা তড়িৎ প্রলেপন, তড়িৎ মুদ্রণ এবং ধাতু নিষ্কাশন এবং শোধন, এই পয়েন্টগুলো যখন তুমি লিখবে তখন কিন্তু তোমার প্রাত্যহিক জীবনে তড়িৎ বিশ্লেষণের গুরুত্ব তুমি আলোচনা করতে পারলে। এটা কিন্তু বড় প্রশ্ন, অর্থাৎ 4 নম্বরের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসে শিক্ষার্থী। তাহলে তোমরা বুঝতে পারলে আজকের টপিকটা আলোচনা, এটা আমার আজকের টপিক আলোচনা এখানেই শেষ। আজকে যে আমি আলোচনা করলাম প্রাত্যহিক জীবনে তড়িৎ বিশ্লেষণের গুরুত্ব, এই টপিকটার উপর তোমাদের আজকে HW আছে, খেয়াল করো। তোমাদের HW নাম্বার আজকে হচ্ছে 12, খাতায় লিখে নাও 12 নাম্বার HW। তড়িৎ প্রলেপন কি? তড়িৎ প্রলেপন কি? 2 নাম্বার হচ্ছে তড়িৎ প্রলেপন প্রক্রিয়ার বর্ণনা দাও।
তড়িৎ প্রলেপন প্রক্রিয়ার বর্ণনা দাও। অর্থাৎ এই দুইটা প্রশ্ন আমি কিন্তু তোমাদের লিখে দিয়েছি শিক্ষার্থী। এখানে এটা তড়িৎ প্রলেপন কি আর তড়িৎ প্রলেপন প্রক্রিয়ার যে ব্যাখ্যাটা আমি এখানে দিয়েছি, এই দুইটা জিনিস অবশ্যই ছবিটা আঁকবে। আমি যেভাবে করে লিখেছি তোমরাও ঠিক সেইভাবে করেই লিখবে। বইয়ে কিন্তু এত কিছু লেখা নেই শিক্ষার্থী, এই জন্য আমি তোমাদের বোঝানোর জন্য আমার মতো করে এখানে লিখেছি, তোমরা চাইলে এভাবে লিখতে পারো। আচ্ছা, আর এই জিনিসটা বোঝার জন্য তোমরা আমার যে ভিডিও ক্লাসটা অনলাইনে ইউটিউবে যাবে, এই ক্লাসটা তুমি অন করে তুমি শুনবে এবং তারপর তুমি পড়বে, পড়ে তারপর বোঝার চেষ্টা করবে, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে আজকের এই পড়াটা তুমি বাসায় পড়বে, মনোযোগ দিয়ে পড়বে, বুঝে বুঝে তারপর তুমি তোমার বিজ্ঞান HW খাতায় লিখবে। লিখে তোমাদের অভিভাবকের মাধ্যমে প্রত্যেক রবিবার 1 নম্বর ভবনে সকাল 8টা থেকে বিকাল 4টার মধ্যে HW খাতাগুলো পাঠিয়ে দিবে। HW খাতাগুলো আমরা দেখব এবং সেগুলোর উপর নম্বর প্রদান করব, যেটা কিনা তোমাদের স্মৃতি, ডায়েরি এবং শৃঙ্খলার নম্বর হিসেবে তোমাদের বার্ষিক পরীক্ষার বিজ্ঞান বিষয়ের সাথে যোগ হবে, যেটা কিনা তোমাদের মেধাস্থান নির্ণয়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে শিক্ষার্থীরা এবার কিন্তু HW করা খুব জরুরি হয়ে গিয়েছে তোমাদের মেধাস্থান ঠিক রাখার জন্য। তাহলে ভালো করে পড়ালেখা করবে, HW করবে। এরপর আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।